আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 এর লেকচার 6 এ। আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আমরা এই চ্যাপ্টারের মোটামুটি প্রায় সবই কমপ্লিট করে ফেলছি। জাস্ট একটা টপিক বাকি, যেটা হচ্ছে বলা যায় সবথেকে ইন্টারেস্টিং একটা টপিক। অ্যান্ড টপিকটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এটাকে আমরা সংক্ষেপে শুধু স্যাটেলাইটও বলি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা স্যাটেলাইট। পৃথিবীতে বর্তমানে কয়টা স্যাটেলাইট প্রদক্ষিণ করতে পারতেছে, কেউ কি গেস করতে পারো? ১০০-২০০ হয়তো মনে হতে পারে কারো। অ্যাকচুয়ালি কয়েক হাজার স্যাটেলাইট পৃথিবীকে রাইট নাও প্রদক্ষিণ করতেছে। আমরা যদি একটু তোমাদেরকে ম্যাপটাই দেখাই আনি চলো। আ এই যে ম্যাপটা যে দেখতেছো তোমরা, এটা হচ্ছে পৃথিবী আর স্যাটেলাইটের লাইভ লোকেশনের ম্যাপ। এখানে প্রত্যেকটা ছোট, ছোট পয়েন্ট দেখতেছো না? প্রত্যেকটা পয়েন্ট একটা স্যাটেলাইটকে রিপ্রেজেন্ট করে। দেখো কত হাজার, হাজার একদম কনজেস্টেড হয়ে আছে, লাইক স্যাটেলাইটের ট্রাফিক জ্যামের মতো। তো পৃথিবীকে রাইট নাও কয়েক হাজার স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। এই স্যাটেলাইটগুলো বিভিন্ন কাজে লাগে। যেমন হচ্ছে ইন্টারনেটের জন্য তোমরা অলরেডি জানো স্টারলিংক, তারপর হচ্ছে টিভি চ্যানেলের জন্য, টিভি ব্রডকাস্টিং এর জন্য, তারপর হচ্ছে ওয়েদার ডেটার জন্য, অনেক কিছুর জন্য স্যাটেলাইট কাজে লাগে। ইভেন লোকেশনের জন্য কিন্তু স্যাটেলাইট ইউজ করা হয়। তো চলো আজকে আমরা একটু জানবো যে স্যাটেলাইটের পিছনের ফিজিক্সটা অ্যাকচুয়ালি কি? স্যাটেলাইট কিভাবে কাজ করে? কিভাবে স্যাটেলাইট হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করে? এটা আমরা জানবো। তো আমরা একটা পৃথিবী ড্র আমরা একটা পৃথিবী ড্র করে নেই। আমাদের আমরা হোয়াইটই দেখাই। এটা হচ্ছে আমাদের পৃথিবী। অ্যান্ড এটা ধরো আমাদের একটু উপরে দেখাই। এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট। সেটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে স্যাটেলাইট। অ্যান্ড স্যাটেলাইটটা ধরো পৃথিবীকে এরকম একটা কক্ষপথে প্রদক্ষিণ করতেছে। কক্ষপথটা অলমোস্ট উপবৃত্তাকার হয়, বাট এটার উপকেন্দ্রিকতাটা অলমোস্ট বৃত্তের কাছাকাছি হয়ে যায়। একটু চ্যাপ্টা, বাট প্রায় দেখতে বৃত্তের মতোই আরকি। একটু সাইডে যাবে। পুরোপুরি বৃত্ত না, বাট অলমোস্ট বৃত্তের মতো। ওকে। আমরা বোঝার সুবিধার জন্য বৃত্ত এঁকেই দেখাবো। তো এবার এখানে অ্যাকচুয়ালি কি হবে এটা আমরা একটু বুঝি। এখানে এই যে স্যাটেলাইটটা আমরা ড্র করলাম, এই স্যাটেলাইটটা ধরো পৃথিবীর কেন্দ্র থেকে এতটুকু পরিমাণ ডিসট্যান্সে আছে। স্যাটেলাইটটা পৃথিবীর কেন্দ্র থেকে এই পরিমাণ ডিসট্যান্সে আছে। এতটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর উপরে এতটুকু হচ্ছে আমার স্যাটেলাইটের যে উচ্চতা সেটা। এখন স্যাটেলাইটটাকে যে আমি এখানে পৌঁছাইলাম, এটা তো আমার একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে এখানে পৌঁছায় দিয়ে আসতে হবে। তো স্যাটেলাইটটা আমার ভূপৃষ্ঠে ছিল, আমি রকেটে করে স্যাটেলাইটটাকে এই উপরে নিয়ে যাব ফার্স্টে। তো স্যাটেলাইটকে কিভাবে কক্ষপথে রাখা হয় এটা আমরা ফার্স্টে বুঝি চলো। তো স্যাটেলাইটটাকে এখান থেকে আমার একটা সার্টেন হাইটে উঠায় দেওয়া হয় রকেটে করে। তো সার্টেন হাইটে যখন আমি উঠে গেলাম, আমার ডিজায়ার্ড হাইটে, আমি যেই হাইটে চাচ্ছিলাম স্যাটেলাইটটাকে স্থাপন করতে, ওইখানে যখন আমি উঠে গেলাম তখন রকেটটা থেকে স্যাটেলাইটটাকে আলাদা করে দেওয়া হয়। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, রকেটটাকে আমি যখন স্যাটেলাইটটাকে আলাদা করে দিব, তখন কিন্তু আমি যদি কোনো স্টেপ না নিই, স্যাটেলাইটটা কিন্তু নিচে অভিকর্ষজ বলের কারণে নিচে পড়ে যাবে। তো এই যে পড়ে যাওয়াটা ঠেকাইতে একটা কাজ করা হয়। তো আমার স্যাটেলাইট পড়ে গেলে তো কোনো লাভ নাই। আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে স্যাটেলাইটটাকে এই কক্ষপথে সেট করে দেওয়া। তো এই কক্ষপথে সেট করে দেওয়ার জন্য এই স্যাটেলাইটটাকে আমার এই যে কক্ষপথের বৃত্তাকার পথটা দেখতেছো, এটার স্পর্শক বরাবর একটা বেগ দিয়ে দেওয়া হয়। তো কি করা হয়? এই স্পর্শকটা বরাবর একটা বেগ দিয়ে দেওয়া হয়। এটার নাম আমরা দেই চলো ভি। তো ভি পরিমাণ বেগ ওকে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো এখানে কি, কি ঘটতেছে ইন্টারেস্টিং জিনিস। পৃথিবী ওকে নিচের দিকে FG বলে টানতেছে। তো পৃথিবী ওকে কি করতেছে? নিচের দিকে FG বলে টানতেছে। পৃথিবী ওকে নিচের দিকে কি করতেছে? FG বলে টানতেছে। আর আমি ওকে এই বরাবর একটা বেগ দিয়ে দিছি। এই যে আমি বেগটা দিলাম, এখন একটা খুবই ইন্টারেস্টিং কাজ হয়ে গেছে এখানে। কি হইছে আমরা একটু দেখি চলো। পৃথিবী ওকে নিচের দিকে টানতেছে আর ও সামনের দিকে আগাইতে চাচ্ছে। তো ওর বেগটা সামনের দিকে আর পৃথিবীকে নিচের দিকে টানতেছে। সো আল্টিমেটলি এই স্যাটেলাইটটা কোন দিক দিয়ে যাবে এনি আইডিয়া? এই স্যাটেলাইটটা কিন্তু দুইটার লব্ধি বরাবর সামনে আগাবে। এই স্যাটেলাইটটা কি করবে? দুইটার লব্ধি বরাবর সামনে আগাবে। লব্ধিটাকে আমরা চলো
গ্রিন কালারে দেখাই। স্যাটেলাইটটা ধরো, লব্ধি বরাবর এই বরাবর ধরো সামনের দিকে আগাবে। ওকে? তো স্যাটেলাইটটা লব্ধি বরাবর কি করবে? সামনের দিকে আগাবে। তো সামনের দিকে আগাইতে, আগাইতে ধরো হচ্ছে স্যাটেলাইটটা আমার এই পজিশনে চলে আসছে। এই যে সেকেন্ড পজিশনটা দেখতেছো এখানে চলে আসছে। এটা ধরো A পয়েন্ট, এটা ধরো B পয়েন্ট। এখন ফার্স্ট কেসে পৃথিবী ওকে কোন দিকে টানতেছিল দেখো? নিচ বরাবর টানতেছিল। এখনো কি পৃথিবী ওকে নিচ বরাবর টানবে? এখনো কি পৃথিবী ওকে এই বরাবর টানবে নাকি এই বরাবর টানবে? অবভিয়াসলি পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে। তো বি পজিশনে যখন চলে আসলো পৃথিবীর বলটাও কি হইলো? ওর কেন্দ্রের দিকে, এবার কেন্দ্রের দিকে কাজ করতেছে। আরেকটা জিনিস দেখো, ফার্স্ট কেসে দেখো আমি ওকে বেগ দিছি ভি বরাবর, এই বরাবর, আর পৃথিবী ওকে টানতেছে নিচ বরাবর। ওদের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি না? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটু দেখো অফ টপিক, মানে এটাই রিলেটেড। এরকম একটা সিনারিও ক্রিয়েট হয়েছে, এই বরাবর আমি ভি আর এই বরাবর একটা ফোর্স দিয়ে আমি টানতেছি। তো ওদের এই মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় তাহলে এখানে যে ফোর্সটা দেখতেছো এই ফোর্সের কি এই বরাবর কোনো উপাংশ আছে? এই বরাবর কিন্তু ফোর্সের কোনো উপাংশ নাই, কজ আমরা কি জানি cos 90 এর ভ্যালু 0। তাহলে 90 ডিগ্রি বরাবর যখন কোনো কিছু থাকে ওইটার কিন্তু এই বরাবর কোনো উপাংশ কাজ করে না। সো এখানে যে ভিটা দেখতেছো এই ভিটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাবে। কেন কনস্ট্যান্ট থেকে যাবে? কারণ এই যে ফোর্সটা, এই ফোর্সটা এই বরাবর ভি কমাইতে পারবে না, কারণ এখানে ওদের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোনো উপাংশ কাজ করে না। সো এই ফোর্সটা কিন্তু এই ভি এর উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এই ভিটাকে কমাইতেও পারবে না। সো এই যে লিনিয়ার যে ভেলোসিটি ভিটা এটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাবে। আমি যদি ওদেরকে 2 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটি দেই 2 কিলোমিটার পার সেকেন্ডই থেকে যাবে। পৃথিবীর মহাকর্ষের কারণে এই ভেলোসিটিটা কিন্তু কমবে না। বাট কি হবে? এই বরাবর পৃথিবী টানতেছে আর ওর বেগ এদিকে। সো আল্টিমেটলি ও লব্ধি বরাবর বিতে চলে গেছে। বিতে যাওয়ার পরে পৃথিবী ওকে এবার এই বরাবর টানতেছে কেন্দ্রের দিকে। আর ওর যে লিনিয়ার ভেলোসিটিটা ছিল সেটা তো আগের মতোই আছে। আগে যেদিকে ছিল সেদিকেই কাজ করতেছে। পৃথিবীর যে মহাকর্ষ সেটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। পিঙ্ক যে লাইনগুলো দেখতেছো এগুলো হচ্ছে মহাকর্ষ বল, আর ইয়েলো যে লাইনটা দেখতেছো সেটা হচ্ছে ওর যে বেগটা ছিল সেটা, রৈখিক যে বেগটা ছিল সেটা। এবারও সেম জিনিস ঘটতেছে না দেখো? পৃথিবী ওকে ওর কেন্দ্রের দিকে টানতেছে আর ও এই বরাবর যাইতে চাচ্ছে। সো আল্টিমেটলি এটাকে একটু ঘুরাই দিই, কেন্দ্রের দিকে বোঝাবে। কেন্দ্রটা এখানে, ওকে? তো আল্টিমেটলি ও কোন দিকে যাবে? এবারও ও লব্ধি বরাবর যাবে না। সো এবারও কি হবে? এবারও হচ্ছে লব্ধি বরাবর চলে যাবে। দুইটার লব্ধি বরাবর যখন গেল আমরা ধরে নিই যে এটা এবার এই সি পজিশনে চলে আসছে। কোন পজিশনে চলে আসছে? সি পজিশনে। এখন সি পজিশনে যখন চলে আসলো তখন কি হচ্ছে দেখো? পৃথিবী ওকে এবার আবার এই বরাবর টানতেছে। এই বরাবর কেন টানতেছে? কজ এবার পৃথিবীর কেন্দ্র এই বরাবর। আগে এইদিকে টানতেছিল, এবার এইদিকে টানতেছে। আর ওর তো একটা ভেলোসিটি আছে, ওর নিজের ভেলোসিটি যেটা, রৈখিক ভেলোসিটি যেটা, সেটা কাজ করতেছে কোন বরাবর? এটা কাজ করতেছে, দেখো সেটা কাজ করতেছে পৃথিবীর যে মহাকর্ষ বলটা টানতেছিল তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সরি। আচ্ছা, মোটামুটি বোঝা যাচ্ছে, সমস্যা নাই। তো এবারও সেম কাহিনী। এবার কি হবে? ও কোন দিক দিয়ে যাবে? দুইটার লব্ধি বরাবর চলে যাবে। আল্টিমেটলি ও এখানে চলে আসবে। ধরো কি করছে? দুইটার লব্ধি বরাবর চলে আসছে। দুইটার লব্ধি বরাবর যখন আসলো আমরা ধরলাম এবারও চলে আসছে ডি পয়েন্টে। ডি পয়েন্টে যখন আসলো এবার আবার সেম কাহিনী কি হচ্ছে দেখো? পৃথিবী ওকে কোন দিকে টানতেছে? পৃথিবী ওকে কিন্তু কেন্দ্রের দিকে টানতেছে। আর ওর নিজের একটা ভেলোসিটি আছে না? নিজের ভেলোসিটিটা কোন দিকে কাজ করতেছে? পৃথিবীর যে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল ছিল তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। এন্ড এই যে বেগটা, এই বেগটার কি কোনো চেঞ্জ হইছে? এই বেগটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। কারণ এই দুইটা কাজ করতেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে আমরা জানি উপাংশ কিন্তু 0 হয়ে যায়। তো আবার সেম আগের মতো কাহিনী, ও এদিকেও যাবে না, এদিকেও যাবে না। দুইটার মাঝ বরাবর না, দুইটার লব্ধি বরাবর যাবে।
এটা লব্ধি বরাবর ধরো এখানে চলে আসছে। ওকে? সো ২ টার লব্ধি বরাবর এখানে চলে আসছে। এবার ডি পয়েন্ট থেকে আমরা ধরলাম এই পয়েন্টে চলে আসছে। এই পয়েন্টের নাম দিলাম ই পয়েন্ট। এখানে কি হবে? এখানেও সেইম থিং। এখানে কি হবে? এখানেও সেইম। পৃথিবী ওকে ওর কেন্দ্র বরাবর টানবে আর ও কি করবে? ও চেষ্টা করবে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বরাবর চলে যাইতে। আবার সেইম কাজ হবে। ও লব্ধি বরাবর আগায় যাবে। কারণ ২ দিকে কাজ করতেছে। তো ও কি করবে? লব্ধি বরাবর দিকে চলে যাবে। লব্ধি বরাবর এই পয়েন্টটাতে চলে আসবে। এই পয়েন্টের নাম আমরা দিলাম F। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। আমরা পুরো সার্কেলটা ড্র করে ফেলি চলো, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। এখন ও যখন F পয়েন্টে চলে আসলো তখন এই বরাবর পৃথিবী ওকে টানতেছে আর ওর নিজের যে ভেলোসিটি সেটা এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। বাট ও তো ২ টার কোনো দিক দিয়ে যাবে না। ও আবার লব্ধি বরাবর চলে যাবে। লব্ধিকে আমরা গ্রিন দিয়ে দেখাচ্ছি। কনসিস্টেন্সি মেইনটেইন করা ভালো। এবার ও কোথায় চলে আসলো? এই পয়েন্টটাতে চলে আসলো। এই পয়েন্টটায় যখন চলে আসলো আবার কি হবে? আবার আগের প্রসেস রিপিট হবে। পৃথিবী ওকে কেন্দ্র বরাবর টানতেছে আর ও চলে যাচ্ছে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আল্টিমেটলি ও কোন দিকে যাবে? কোনোটার দিকেই যাবে না। ও আবার লব্ধি বরাবর এখানে এই পয়েন্টে চলে আসবে। তো এখানে কি ঘটলো? অ্যাকচুয়ালি চলো বোঝার চেষ্টা করি, আরেকবার রিক্যাপ করি জিনিসটা। এখানে আমি রকেটে করে বস্তুটাকে কি করছিলাম? রকেটে করে বস্তুটাকে পৃথিবীর সারফেস থেকে একটা হাইটে উঠাই দিছিলাম। একটা হাইটে উঠাই দিয়ে আমি ওকে এই বরাবর একটা বেগ দিয়ে দিছি। এই বরাবর এমন একটা বেগ দিছি যাতে করে পৃথিবী ওকে যে এই বরাবর টানতেছে আর ও এই বরাবর যাওয়ার চেষ্টা করতেছে। তো ও আল্টিমেটলি ২ টা লব্ধি বরাবর নিচে পড়তেছে। বাট লব্ধি বরাবর নিচে পড়তেছে, পড়তে যখন একটু পৃথিবীর কাছে চলে আসছে, তখন পৃথিবীর বলের দিকটা আবার চেঞ্জ হয়ে এই বরাবর হয়ে গেছে। আর ওর ভেলোসিটির দিকটা সে লব্ধি বরাবর ছিল। ও আবার তার লব্ধি বরাবর যাচ্ছে। পৃথিবী ওকে এই বরাবর টানতেছে, ওর বেগটা এই বরাবর। সো আল্টিমেটলি ও আবার লব্ধি বরাবর যাচ্ছে। একটা জিনিস খেয়াল করো তো, এই যে স্যাটেলাইটটা, ও কি মুক্তভাবে পড়তেছে না? আমি জাস্ট ওকে এখানে একটা বেগ দিয়ে ছেড়ে দিছি। আমি কি ওকে আর কোনো ফোর্স দিচ্ছি না, কোনো ফোর্স দিচ্ছি না। আমি ওকে একটা বেগ দিয়ে ছেড়ে দিছি। তো স্যাটেলাইটটা অ্যাকচুয়ালি কি করতেছে দেখো, স্যাটেলাইটটা স্যাটেলাইটটা মুক্তভাবে উপর থেকে নিচে পড়তেছে। বাট স্যাটেলাইটটা কখনোই পৃথিবীর যে ভূপৃষ্ঠ এটাকে টাচ করতে পারতেছে না। কেন টাচ করতে পারতেছে না? কারণ যতক্ষণে ও নিচে পড়তেছে ততক্ষণে ও আবার সামনেও আগায় যাচ্ছে। যতক্ষণে ও নিচে পড়তেছে ততক্ষণে ও আবার সামনেও আগায় যাচ্ছে। আল্টিমেটলি ও কখনোই পৃথিবীর যে ভূপৃষ্ঠ সেটাকে টাচ করতে পারতেছে না। ও মুক্তভাবে পড়তেছে ঠিকই, বাট পৃথিবীর ভূপৃষ্ঠ টাচ করতে পারতেছে না কেন? পৃথিবীর ভূপৃষ্ঠ টাচ করতে পারতেছে না কারণ হচ্ছে ওর যে আনুভূমিক বেগটা ছিল সেই বেগটা ওকে পৃথিবীর নিচ বরাবর তো পড়তেছে ঠিক আছে, আরো দূরে সরায় দিচ্ছে। আবার পৃথিবী ওকে এই বরাবর টানতেছে, আবার ও ওকে দূরে সরায় দিচ্ছে। তো আল্টিমেটলি ও কখনোই পৃথিবীর ভূপৃষ্ঠ টাচ করতে পারতেছে না। সো স্যাটেলাইট কি অ্যাকচুয়ালি? স্যাটেলাইট হচ্ছে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু। জিনিসটা অনেকের কাছে উইয়ার্ড লাগতে পারে, বাট এটা কিন্তু আমরা মাত্র প্রুফ করে দেখলাম। তো স্যাটেলাইট ইজ আ ফ্রি ফলিং অবজেক্ট বা ফ্রি ফলিং বডি। এটার আরেকটা প্রুফ আমরা করি চলো। মানে করি না অ্যাকচুয়ালি, একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভিডিওগুলো দেখছি না? যারা মহাশূন্যে দেখায় যে ভেসে আছে। তোমার কি মনে হয় যে ওই স্পেস স্টেশনটাতে জি এর ভ্যালু 0? জি এর ভ্যালু কিন্তু 0 না। এই যে হাইটটা, এই হাইটটা কিন্তু যেমন ধরো হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের কথা যদি বলি ৩২,০০০ কিলোমিটার, এর থেকে কমও হয়, ২০,০০০ কিলোমিটার হইতে পারে। সো আ হাইটটা কিন্তু অ্যাকচুয়ালি এত বেশি না। অ্যান্ড ওই হাইটে জি এর ভ্যালু কিন্তু 0 হয় না।
জি এর ভ্যালু 0 না হওয়া সত্ত্বেও অ্যাস্ট্রোনটগুলা কিন্তু ভেসে থাকে। কেন ভেসে থাকে? কারণ হচ্ছে স্যাটেলাইটটা একটা ফ্রি ফলিং বডি। স্যাটেলাইট একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু। স্যাটেলাইটটা হচ্ছে এমনভাবে একটা পড়ন্ত বস্তু যেটা কখনো পৃথিবীর মাটি ছুঁইতে পারতেছে না ওর আনুভূমিক বেগটার কারণে। অ্যান্ড আমরা দেখছি না লিফটের তার ছিঁড়ে গেলে আমরা পড়ে আসছি না এটা এসএসসিতে লিফটের তার ছিঁড়ে গেলে কি হইতো? লিফটের তার ছিঁড়ে গেলে আমরা মুক্তভাবে ভেসে থাকতাম লিফটে। জি এর ভ্যালু 0 হয়ে যেত। মানে জি এর ভ্যালু অ্যাকচুয়ালি 0 হইতো না বাট আমরা এক্সপেরিয়েন্স করতাম 0। স্যাটেলাইট যেহেতু একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, তাই স্যাটেলাইটের ভিতরে কি হয়? স্যাটেলাইটের ভিতরে মানুষজন শূন্যে ভেসে থাকতে পারে। স্যাটেলাইটের ভিতরে জি এর ভ্যালু কিন্তু 0 না। তোমরা এটা নিজেরা ট্রাই করে দেখবা। আমরা সামনে দেখব অ্যান্ড তোমরাও দেখবা এটা ট্রাই করে যে স্যাটেলাইটের যে হাইটটা, ওই হাইটে আমরা জি এর ভ্যালু বের করে দেখার চেষ্টা করব। ওই জি এর ভ্যালু কিন্তু 0 না। এটাকে তুমি একটা এমনভাবে ইমাজিন করতে পারো, ধরো স্লাইডগুলা আছে না? ওই যে আমরা আগে ছোটকালে শিশু পার্কে যে স্লাইডগুলা ছিল। তো ধরো তুমি হচ্ছে এমন বড় একটা স্লাইডে করে এরকম ধরো একটা স্লাইড, ওকে? তো তুমি অনেক লম্বা একটা স্লাইডে করে কি করছো? পড়তেছো, পড়ে এরকম হয়ে জাম্প করছো। তো এতই জোরে জাম্প করছো যে তুমি একটা স্যাটেলাইট হয়ে গেছো। মানে এতই জোরে জাম্প করছো যে তুমি পৃথিবীতে আর ফিরেই আসতে পারতেছো না। তুমি ধরো এভাবে জাম্প করছো তো, সো তুমি এভাবে যাচ্ছ, পৃথিবী তোমাকে টানতেছে, তোমারও একটা ভেলোসিটি আছে। সো আল্টিমেটলি তুমি পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করছো। তো স্যাটেলাইটের ক্ষেত্রে জিনিসটা এরকম। তো স্যাটেলাইট তাহলে আমরা কি শিখলাম? স্যাটেলাইট কি? স্যাটেলাইট একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু। ওকে? মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। অ্যান্ড এই কারণেই কিন্তু স্যাটেলাইটে আমরা কি করি? ওজন এক্সপেরিয়েন্স করি না। ভেসে থাকতে পারি। এতটুক পর্যন্ত ক্লিয়ার? এতটুক পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট টপিকে মুভ করব। চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। আ ওকে, ওয়েট। তো আমরা এতটুক পর্যন্ত পড়লাম। এবার চলো আমরা স্যাটেলাইটের কিছু বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমার পৃথিবী, এটা হচ্ছে আমার স্যাটেলাইট। নিচে নিয়ে আসি। অ্যান্ড এটা ধরো স্যাটেলাইটের যে কক্ষপথটা সেটা। তো এখানে পৃথিবীর ভর আমরা দিয়ে নেই। চলো পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। আর স্যাটেলাইটের ভর দিয়ে নেই স্মল এম। ওকে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা আরো কিছু জিনিস দেখছিলাম যে স্যাটেলাইটটা পৃথিবী থেকে এতটুকু হাইটে আছে। অ্যান্ড এটা হইতেছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হইতেছে স্যাটেলাইটের ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। অ্যান্ড আমরা আর কি দেখছিলাম? আমরা আরো দেখছিলাম যে স্যাটেলাইটটার একটা বেগ আছে, এটা হচ্ছে ভি। সো স্যাটেলাইটের একটা বেগ আছে, সেটা হচ্ছে ভি। আর পৃথিবী স্যাটেলাইটটাকে নিচের দিকে মহাকর্ষ বলের কারণে টানতেছে। সেটার নাম আমরা দিলাম এফ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে। এখন একটা কোয়েশ্চেন। এই যে স্যাটেলাইটটা পৃথিবীকে কক্ষপথে ঘুরতেছে প্রদক্ষিণ করে, আমরা বলতে পারি না যে এই যে স্যাটেলাইটটা ও এই বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর যেটাই বলো না কেন, এরকম এই পয়েন্টে উলম্ব বরাবর ওর লব্ধি বল 0। কারণ লব্ধি বল যদি 0 না হইতো তাহলে স্যাটেলাইটটা কি করতো দেখো? তাহলে কিন্তু স্যাটেলাইটটা দেখা যেত যে এখান থেকে মুভ করে উপরে বা নিচে চলে যাচ্ছে। বাট স্যাটেলাইটটা যেহেতু উপরে নিচে কোথাও যাচ্ছে না, এই বরাবর স্থির থেকে সামনে আগাচ্ছে, তার মানে আমি বলতে পারি কি স্যাটেলাইটটার এই অক্ষ বরাবর লব্ধি বল 0। বাট এখানে তো আমরা মাত্র একটা বল দেখতেছি যেটা হচ্ছে এফজি। তাহলে লব্ধি বল 0 হইলো কিভাবে? লব্ধি বল 0 হইতে হইলে তো তাহলে আমার এটার এগেইনস্টে আরেকটা ফোর্স থাকার কথা। আরেকটা ফোর্স থাকার কথা না এটার এগেইনস্টে? আরেকটা ফোর্স থাকার কথা। এই ফোর্সটা কোত্থেকে আসতেছে? কেউ কি গেস করতে পারো এই ফোর্সটা কোত্থেকে আসতেছে? এই ফোর্সটা কিন্তু দেখো
কেন্দ্র বিমুখী বল পড়ছি না আমরা? কোনো একটা অবজেক্টে যখন একটা কক্ষপথে ঘোরানো হয়, ওই অবজেক্টটা কি এক্সপেরিয়েন্স করে? একটা কেন্দ্র বিমুখী বল এক্সপেরিয়েন্স করে। সো এখানে এই স্যাটেলাইটটা কিন্তু একটা কেন্দ্র বিমুখী বল পাচ্ছে। তো আমরা কি বলতে পারি? এই FG আর এই FC টা কি? এটা আর এটা কি? ইকুয়াল। ইকুয়াল না হলে তো এটা আমার এখানে থাকতো না। এটা কি করতো? উপরে নিচে মুভ করতো। বাট স্যাটেলাইট কি উপরে নিচে মুভ করে? উপরে নিচে মুভ করে না। ওর কক্ষপথেই পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। সো আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো এখান থেকে আমরা বলতে পারি এই স্যাটেলাইটটার জন্য FG ইকুয়ালস FC। FG এর ফর্মুলা আমরা জানি। G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r স্কয়ার ইকুয়ালস টু FC এর ফর্মুলা আমরা জানি mv স্কয়ার ডিভাইডেড বাই r। এখন স্মল rটা কি এখানে অ্যাকচুয়ালি দেখো তো, স্মল rটা কি এই সম্পূর্ণ অংশটা না? স্মল r মানে কি এই যে r প্লাস h না? তাহলে আমরা স্মল r এর জায়গায় কি লিখতে পারি? স্মল r এর জায়গায় আমরা কিন্তু r প্লাস h লিখতে পারি। স্মল r এর জায়গায় আমরা r প্লাস h লিখতে পারি। এখন এখানে কি কি হবে দেখো। এটা কাটাকাটি চলে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে r প্লাস h একটা r প্লাস h কাটা চলে যাচ্ছে। তো এটাকে আমরা যদি একটু ভাঙায় লিখি তাহলে দেখো লিখতে পারি g ক্যাপিটাল M ডিভাইডেড বাই r প্লাস h ইকুয়ালস টু হচ্ছে v স্কয়ার। বা এখান থেকে আমি লিখতে পারি v ইকুয়ালস টু রুট ওভার gm ডিভাইডেড বাই r প্লাস। এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আমাদের কাজে লাগবে। ওকে, এই ফর্মুলাটাকে ভাঙানো আমরা শিখছিলাম না? এই ফর্মুলাটাকে কিভাবে ভাঙাইতাম আমরা? ওই যে gm সমান সমান কি লিখতাম? gm ইকুয়ালস টু gr স্কয়ার লিখতাম। এটা যেহেতু একটা হাইটের জন্য নিচ্ছি, সো আমরা এখানে gh লিখবো। সো আমরা এখানে কি লিখবো? gm ইকুয়ালস টু gh ইনটু r প্লাস h হোল স্কয়ার। এটা যদি আমরা এখানে লিখি তাহলে দেখো এই ফর্মুলাটা এরকম হয়ে যাবে, রুট ওভার gh ইনটু r প্লাস। এটাও কিন্তু এই ফর্মুলার আরেকটা ভার্সন। দেখো মুক্তি বেগের ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু দেখতে এরকম ছিল, বাট এখানে একটা এক্সট্রা কি ছিল? একটা এক্সট্রা 2 ছিল কিন্তু ভিতরে। তো আমরা বলতে পারি স্যাটেলাইটের বেগ মানে হচ্ছে মুক্তি বেগের 1/√2 গুণ। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আই গেস? আমরা স্যাটেলাইটের বেগের যে ফর্মুলাটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আরো কি কি বের করা যায় চলো আমরা দেখি। এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই যে স্যাটেলাইটটা এখান থেকে যে ঘুরে ঘুরে এখানে আসবে, একটা সম্পূর্ণ ও কি করবে? একটা সম্পূর্ণ রেভলিউশন পার করবে, একটা সম্পূর্ণ ঘূর্ণন শেষ করবে। সম্পূর্ণ ঘূর্ণন শেষ করতে যে টাইমটা লাগে সেটাকে আমরা কি বলি মনে আছে? সেটাকে কিন্তু আমরা টাইম পিরিয়ড বলি। তো সেটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি, টি বলি বা পর্যায়কাল বলি। তাহলে আমরা যদি পর্যায়কাল বের করতে চাই, পর্যায়কালের ফর্মুলা মনে আছে আমাদের? পর্যায়কাল টি ইকুয়ালস হচ্ছে 2π/ওমেগা। ওকে, তো পর্যায়কালের ফর্মুলা এটা। এখন ওমেগা সমান সমান কি আমাদের মনে আছে? ওমেগা দেখো, আচ্ছা ওমেগা সমান সমান কি বলতে বুঝেছি ক্লিয়ার করে নিই। আমরা রৈখিক বেগটা বের করছি, ভিটা বের করছি স্যাটেলাইটের। এখন এখানে আছে ওমেগা মানে কৌণিক বেগটা। কৌণিক বেগের একটা ফর্মুলা ছিল না? ওমেগা সমান সমান ওমেগা থেকে ওমেগা, যদি আমি যদি হচ্ছে রৈখিক বেগ থেকে কৌণিক বেগ চাই তাহলে কিন্তু আমি ওমেগা ইকুয়ালস ভি বাই আর এটা ইউজ করতে পারি। তাহলে এই কেসে আমার ওমেগা সমান সমান কি দাঁড়াবে? ভি এর ভ্যালু হচ্ছে আমার রুট ওভার gm ডিভাইডেড বাই r প্লাস এইচ ডিভাইডেড বাই আর। আরটা হইতেছে আমার কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে r প্লাস এইচ। ডিভাইডেড বাই r প্লাস এইচ যদি আমি করি তাহলে দেখো দাঁড়াবে রুট ওভার gm ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল কিউব। ওকে, এবার এটা আমি এখানে বসাই দিই, দেখি কি আসে। এটা যদি এখানে বসাই দিই তাহলে দেখো আসে 2π
রুট ওভার ওই আর প্লাস এইচটা উপরে চলে যাবে, আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এটা কিসের ফর্মুলা পাইলাম আমরা? টাইম পিরিয়ডের ফর্মুলা, টাইম পিরিয়ড বা পর্যায়কালের ফর্মুলা। এটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ম্যাথের জন্য। তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকি, আরেকটা জিনিস আমরা একদম মুখস্থ করে ফেলব। সেটা হচ্ছে এই যে স্যাটেলাইটটা ঘুরতেছে একটা সার্টেন হাইটে, প্রত্যেক উচ্চতার জন্য বেগটাও নির্দিষ্ট, বা নির্দিষ্ট উচ্চতার জন্য কেবল একটাই নির্দিষ্ট বেগ আছে। তো স্যাটেলাইটটা যদি আমার এতটুকু হাইট মেনটেন করে পৃথিবীকে প্রদক্ষিণ করতে চায়, তাহলে আমার এতটুকুর জন্য যে বেগটা নির্দিষ্ট সেটা মেনটেন করেই ওকে পৃথিবীকে প্রদক্ষিণ করতে হবে। ধরো ফর এক্সাম্পল 1000 কিলোমিটার উচ্চতার জন্য আমার বেগ হচ্ছে 2 কিলোমিটার পার সেকেন্ড। এখন স্যাটেলাইটটা যদি 3 কিলোমিটার পার সেকেন্ড বেগ নিয়ে এখানে আসে, তাহলে ও কি 1000 কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করতে পারবে? পারবে না। কারণ 1000 কিলোমিটারের জন্য বেগটা কি ফিক্সড। সো প্রত্যেক সার্টেন হাইটের জন্য বা একটা নির্দিষ্ট উচ্চতার জন্য আমি বলতে পারি বেগটাও কি নির্দিষ্ট। এটা কোথায় লেখা যায়? এটা আমরা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা একটু সাইডে সরাই দিই, লেখার জায়গা হবে। সরাই দিলাম, এখানে আমরা লিখে নেই নির্দিষ্ট উচ্চতার জন্য নির্দিষ্ট উচ্চতার জন্য বেগ কি নির্দিষ্ট। এটা আমাদেরকে মনে রাখা লাগবে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার তাহলে আমরা নেক্সটে মুভ করি। চলো, আমরা কি কি বের করলাম? বেগ বের করছি, তারপর টাইম পিরিয়ড বা পর্যায়কাল বের করছি। এবার আমরা বের করব শক্তি, মোট শক্তি, গতিশক্তি, ভোগ শক্তির মধ্যে সম্পর্ক। তো চলো আমরা এটা একটু দেখি। আবার আগের মতো এটাকে কপি করে নিয়ে নিলে ভালো হতো। আচ্ছা থাক। এটা হচ্ছে আমার পৃথিবী। পৃথিবী থেকে একটা সার্টেন হাইটে স্যাটেলাইটটা আছে। এটা হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র। তাড়াতাড়ি করি আমরা একটু। এতটুকু হাইটে আছে এন্ড আমরা ধরে নেই এটা হচ্ছে আর এটা হচ্ছে এইচ। আর স্যাটেলাইটটার কক্ষপথটাও আমরা ড্র করে ফেলি। ওকে, এবার আমরা শক্তি বের করব। ওকে, কি বের করব? শক্তি বের করব। তো এখানে যে স্যাটেলাইটটা আছে ওর তো একটা বেগ আছে। ওর কি আছে? একটা বেগ আছে। আমরা একটু আগে দেখে আসছি ওর একটা বেগ আছে। বেগটা হচ্ছে এই বরাবর দিয়ে নিলাম। বেগের ভ্যালুটাও আমরা দেখছিলাম রুট ওভার cm ডিভাইডেড বাই r প্লাস a। যেহেতু আরেকটা বেগ আছে এন্ড স্যাটেলাইটের ভরটাও আমরা দিয়ে নিই স্মল m, আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M। তো যেহেতু একটা বেগ আছে তার মানে একটা গতিশক্তি আছে। তাহলে ওর গতিশক্তি কত হবে? ওর গতিশক্তি কে ইকুয়ালস টু হবে হাফ হাফ m স্কোয়ার ইকুয়ালস টু হাফ স্মল m রুট ওভার, আচ্ছা দেখো স্কোয়ার করে দিলে তো রুটটা থাকবে না। সো আমরা এটাকে কি করতে পারি? gm ডিভাইডেড বাই r প্লাস একটু সাজাই লিখলে কি হয় দেখো, কে ইকুয়ালস টু gmm ডিভাইডেড বাই 2 r প্লাস h। এটা কিন্তু হচ্ছে আমাদের গতিশক্তির ফর্মুলা। এটাও আমাদের ম্যাথে হেল্প করবে। এখন ও যেহেতু পৃথিবী থেকে একটা উচ্চতায় আছে, ওর মাঝে তো একটা কি কাজ করতেছে? একটা বিভব শক্তিও কাজ করতেছে আমরা জানি। এন্ড বিভব শক্তির ফর্মুলা আমরা অলরেডি জানি। মনে থাকার কথা তোমাদের, বিভব শক্তির ফর্মুলা হচ্ছে ইপি ইকুয়ালস টু মাইনাস gmm ডিভাইডেড বাই r প্লাস a।
এটাও কিন্তু আমাদের হেল্প করবে। তাহলে ওর টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি হবে এই দুইটার জাস্ট অ্যাড করে দিব আমরা এই দুইটাকে। সো টোটাল এনার্জি হবে E ইকুয়ালস টু ইপি প্লাস ইকে ইকুয়ালস টু ইপি হচ্ছে আমার মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ প্লাস জিএমএম ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস এইচ। এটাকে অ্যাড করলে দেখো আসে মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ 2 ইন্টু আর প্লাস এইচ হাফ আর কি। এটা হচ্ছে আমার টোটাল এনার্জির ফর্মুলা, এটাও আমাদের কাজে লাগবে। আমরা একটু তো একটা জিনিস খেয়াল করো, আমি এখান থেকে একটা রিলেশন লিখতে পারি। এই সাইডে দেখাই, টোটাল যে এনার্জি, টোটাল এনার্জি সমান সমান দেখো আমার যে পটেনশিয়াল এনার্জি ছিল সেটার অর্ধেক 1/2 করা। তো টোটাল এনার্জি সমান সমান আমি কি লিখতে পারি? ইপি বাই 2। আবার খেয়াল করো, টোটাল যে এনার্জি সেটা কি কাইনেটিক এনার্জির মাইনাস না জাস্ট? কাইনেটিক এনার্জিটা নেগেটিভটা জাস্ট। তো টোটাল এনার্জি সমান সমান হচ্ছে আমার মাইনাস ইকে। এই যে রিলেশনটা দেখতেছো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনস। শুধু এই যে স্যাটেলাইটের ক্ষেত্রে যেটা কাজ করতেছে এমন না, এই রিলেশনটা কিন্তু তোমরা আরো অনেক জায়গায় দেখতে পারবা। কয়েকটা এক্সাম্পল বলি। পরমাণুর ভিতরে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে সেখানেও কিন্তু এই রিলেশনটা মেনটেইন হয়। আবার আমাদের সৌরজগতে পৃথিবী যে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এখানেও এটা মেনটেইন হয়। অলমোস্ট সব জায়গাতেই প্রায় এই রিলেশনটা মেনটেইন হয় বৃত্তাকার গতির ক্ষেত্রে মোটামুটি। তো আমরা 3 ধরনের শক্তি দেখতে পারছি অ্যান্ড হচ্ছে ওদের রিলেশনটাও বুঝতে পারছি। এতটুকু যদি বুঝে থাকি আমাদের মোটামুটি বলা যায় যে স্যাটেলাইটের টপিক আমাদের কমপ্লিট। সো ফার্স্টে আমরা দেখছি স্যাটেলাইট একটা ফ্রি ফলিং বডি। তারপর আমরা দেখছি যে স্যাটেলাইটের বেগ কিভাবে বের করে, তারপর হচ্ছে টাইম পিরিয়ড কিভাবে বের করে। এন্ড আমরা আরেকটা জিনিস দেখছি যে নির্দিষ্ট উচ্চতার জন্য আমার নির্দিষ্ট যে বেগ সেটা ফিক্সড। তারপরে আমরা স্যাটেলাইটের যে বিভিন্ন শক্তি হইতে পারে সেটার রিলেশনটা দেখলাম। এবার এই সবগুলার জন্য আমরা একটা সিমুলেশন দেখব। চলো আমরা দেখে আসি। এটা তো দেখানো হয়েছে, এই যে এটা আমরা দেখব। তো ফার্স্টে দেখো এই জায়গাতে একটা স্যাটেলাইট আছে। বোঝা যাচ্ছে কিনা নট শিওর, আমি একটু যদি দেখাই এখানে, এই যে এখানে স্যাটেলাইটটা আছে। রেড যে কালারটা দেখছো সেখানে স্যাটেলাইটটা আছে। তো এখানে আমার কয়েকটা ডেটা দেওয়া আছে। দেখো স্যাটেলাইটের স্পিড দেওয়া ৭৮৬০ মিটার পার সেকেন্ড। অরবিটাল রেডিয়াস মানে স্যাটেলাইটটার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে রেডিয়াসটা সেটাও দেওয়া আছে। তারপর স্যাটেলাইটের ভর দেওয়া, এই ডেটাগুলা দেওয়া আছে। ওকে, তারপর এখানে দেখো কি দেওয়া আছে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটা উপরের দিকে, সো পজিটিভ। টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল এনার্জিটাও নেগেটিভ। এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি যেটা সেটা। সবগুলো ডেটা এখানে একসাথে দেওয়া আছে। চলো আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমরা স্যাটেলাইটটা একটু হাইটটা বাড়াই দিই, বুঝতে সুবিধা হবে। হাইটটা বাড়ানোর জন্য আমরা অরবিটাল রেডিয়াস যেটা সেটা বাড়াই দিচ্ছি। একটা জিনিস খেয়াল করছো, অরবিটাল রেডিয়াসটাকে বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে এখানে, পটেনশিয়াল এনার্জি কমতেছে, টোটাল মেকানিক্যাল এনার্জি কমতেছে। এটা আমরা কোত্থেকে দেখতে পারি? দেখো পটেনশিয়াল এনার্জির সাথে হাইটের যে রিলেশনটা, নিচের যে অরবিটাল রেডিয়াস, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা কি হচ্ছে, সরি আমি একটা জিনিস ভুল বলছি। পটেনশিয়াল এনার্জি বাড়তেছে, কাইনেটিক এনার্জিও বাড়তেছে। দেখো দেখছো, মানে উপরে উঠতেছে মানে বাড়তেছে। কতটা নেগেটিভে ছিল নিচের দিকে, উপরে ওঠা মানে কি বাড়তেছে। তো দেখো এটা কিন্তু আমরা এই সূত্র থেকেই বুঝতে পারি। এই সূত্রে দেখো পটেনশিয়াল এনার্জির সাথে অরবিটাল রেডিয়াসে ইনভার্স সম্পর্ক, বাট ইনভার্সের পরেও একটা মাইনাস আছে। তার মানে কি
পটেনশিয়াল এনার্জি বাড়বে যদি অরবিটাল রেডিয়াস কি হয়, বাড়ে। মাইনাস না থাকলে আমরা বলতাম পটেনশিয়াল এনার্জি বাড়লে এই রেডিয়াসটা কমে, বাট এখানে যেহেতু মাইনাস আছে তাই দুইটা মাইনাস মিলে আমরা বলতে পারি যে অরবিটাল রেডিয়াসটা বাড়বে যদি পটেনশিয়াল এনার্জি বাড়ে। চলো আমরা দেখি আবার বাকি পার্টটুকু। তো আমি কি করলাম, আর অরবিটাল রেডিয়াসটা বাড়াই দিছি। এবার ওকে আমরা প্লে দিয়ে দেখি কি হয়। দেখো স্যাটেলাইটটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। এখানে দুইটা অ্যারো দেখতেছো না? একটা অ্যারো হচ্ছে এই যে যেটা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করতেছে সেটা। আরেকটা অ্যারো হচ্ছে স্যাটেলাইটের যে ভেলোসিটি সেটা। সেখানে স্যাটেলাইটটা পৃথিবীকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথ আমরা দেখতে পাবো, উপবৃত্তাকার পথ। এটাকে একটু ফাস্ট করা গেলে ভালো হইতো। বাট যাই হোক, এটা অ্যাকচুয়ালি ঘুরে আবার এখানে চলে আসবে। আমরা এখানে একটু বেশি বেগ দিয়ে দিছি তো এইজন্য উপবৃত্তটা বেশি বোঝা যাচ্ছে। আমরা এটাকে আরেক কাজ করি, চলো অরবিটাল রেডিয়াসটা কমাই দেই। এই যে এখানে নিয়ে আসছি। আমরা প্রথম থেকেই শুরু করি। ওকে। তো অরবিটাল রেডিয়াসটা আমরা বাড়াচ্ছি। একটু বাড়াই, এবার প্লে করি, দেখো কি হয়। দেখছো স্যাটেলাইটটা পৃথিবীকে কেন্দ্র করে কি করতেছে, ঘুরতেছে একটা উপবৃত্তাকার পথে। আমরা বলছিলাম কিন্তু উপবৃত্তাকার পথে ঘুরবে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। একটা জিনিস খেয়াল করো, কাইনেটিক এনার্জিটা কমতেছে, পটেনশিয়াল এনার্জিটা বাড়তেছে, টোটাল এনার্জি কিন্তু সেম। টোটাল এনার্জিটা কি সেম, কেন্দ্র করে ঘুরতেছে। এবার আমরা আরেকটা কাজ করি, চলো এবার আমরা স্পিডটা বাড়াই দিই। দেখো স্পিড বাড়াই দিছি, ওর কক্ষপথ চেঞ্জ হয়ে গেছে। আর একটু খেয়াল করো, স্পিডটা আরেকটু বাড়াই দিই, তাহলে আরো বুঝতে পারবা। দেখো কক্ষপথ চেঞ্জ হয়ে যাবে। তোমরা বলছিলাম না যে একটা সার্টেন হাইটের জন্য একটা সার্টেন স্পিড কি ফিক্সড, একটা সার্টেন হাইটের জন্য একটা সার্টেন স্পিড ফিক্সড। আমি যদি স্পিড চেঞ্জ করে দিই, হাইটটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। স্পিড বাড়ানোর কারণে কি হয়েছে দেখো, দেখছিলে একটু আগে হাইটটা কি হয়েছে, বেড়ে গেছে, ঘুরতেছে, ভালো কথা। এবার আমরা চলো স্পিডটাকে অনেক বেশি বাড়াই দিই, এটাকে বাড়ায় বাড়ায় ও অনেক বেশি বাড়াই দিছি। এখন অনেক বেশি বাড়াই দিলে কি হয় একটু দেখি। স্যাটেলাইটটা দেখো পৃথিবীকে ছেড়ে চলে যাচ্ছে, পৃথিবীকে ছেড়ে চলে যাচ্ছে, কারণ স্যাটেলাইটটা এই হাইটে তার মুক্তিবেগের থেকে বেশি বেগ পেয়ে গেছে। এজন্য কি হয়েছে, স্যাটেলাইটটা পৃথিবীকে ছেড়ে চলে গেছে। আমরা এখানে অনেকগুলো জিনিস শিখলাম, আরেকবার রিপিট করি দেখো। প্রথমে আমরা শিখছি একটা নির্দিষ্ট উচ্চতার জন্য ওই স্যাটেলাইটটার স্পিডটাও কি হবে, ফিক্সড হবে। আমি যদি স্পিডটাকে চেঞ্জ করে দিই তাহলে উচ্চতাটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। অথবা ভাইস ভার্সা, আমি যদি উচ্চতা চেঞ্জ করে দেই স্পিডটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। নেক্সট নেক্সট পার্ট হচ্ছে টোটাল যে এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জিটা যে দেখতেছো এটা কি নেগেটিভ। এই জায়গাতে নেগেটিভ টোটাল এনার্জি মানে কি, এটা পৃথিবীর আকর্ষণের মধ্যে আছে। যেহেতু এটা পৃথিবীর আকর্ষণের মধ্যে আছে, এটা পৃথিবীকে ছেড়ে যাচ্ছে না। মানে আমরা আরো দেখতেছি পটেনশিয়াল এনার্জি এদিকে। এখন আমরা যতই স্পিড বাড়াই দিব, স্পিড বাড়ানোর সাথে এই গ্রাফটার দিকে খেয়াল করো, স্পিড বাড়াচ্ছি, কাইনেটিক এনার্জি বাড়তেছে, টোটাল মেকানিক্যাল এনার্জি এক জায়গায় পজিটিভ হয়ে গেছে। টোটাল মেকানিক্যাল এনার্জি যখন পজিটিভ হয়ে যায়, টোটাল মেকানিক্যাল এনার্জি যখন পজিটিভ হয়ে যায়, তার মানে কি পৃথিবীর আকর্ষণ আর ওকে টেনে ধরে রাখতে পারতেছে না। তো আমরা যখন এখন ভিডিওটা প্লে করি, দেখো ও পৃথিবীকে ছেড়ে চলে যাচ্ছে। আলটিমেটলি আমরা বুঝতে পারছি কেন স্যাটেলাইটের জন্য মেকানিক্যাল এনার্জিটা, টোটাল মেকানিক্যাল এনার্জিটা মাইনাস হয়। এই যে আমরা দেখছিলাম এখানে টোটাল মেকানিক্যাল এনার্জি দেখো মাইনাস, মাইনাসটা কেন, কারণ ও যদি কক্ষপথে থাকতে চায় তাহলে ওকে পৃথিবীর আকর্ষণে থাকতে হবে। তো আমরা মোটামুটি অনেক কিছু শিখলাম। এই ওয়েবসাইটটা simbucket.com/স্যাটেলাইট, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তোমরা একটু এই ওয়েবসাইটটা ঘাটাঘাটি করবা, অনেক কিছু শিখতে পারবা, কিভাবে স্যাটেলাইট কাজ করে অনেক কিছু জানতে পারবা, অ্যান্ড আরও অনেক কিছু। তো আমি এই পর্যন্তই দেখাবো, বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আমরা পড়ায় ফিরে আসি, এটাও অ্যাকচুয়ালি পড়াই ছিল, অ্যান্ড ওইটা বেশি ইন্টারেস্টিং ছিল আই গেস। চলো আমরা ম্যাথে চলে যাই। এত কিছু যে শিখলাম, দেখি আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারি কিনা। ফার্স্ট আমাকে কি বলছে, একটা কৃত্রিম উপগ্রহ যার ভর হচ্ছে 20 কেজি। সো ভর বলে দিছে 20 কেজি। স্মল এম সমান সমান কত, স্মল এম হচ্ছে
20 কেজি। নেক্সট কি বলছে? একটা অজানা গ্রহের ভরকে কেন্দ্র করে 8 × 10 পাওয়ার 6, এটা 10 পাওয়ার 6, ওকে? 8 × 10 পাওয়ার 6 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এটা কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ। তো আল্টিমেটলি এটা কি? এটা হচ্ছে আমার r+h পুরাটা। 8 × 10 পাওয়ার 6 মিটার। আবর্তনকাল বলে দিছে। আবর্তনকাল মানে ওই যে টাইম পিরিয়ড যেটা বললাম সেটা, বা পর্যায়কাল। সো আবর্তনকাল বলে দিছে 2.4 আওয়ার। তো কি হচ্ছে আমার 2.4 আওয়ার। আওয়ার থেকে আমরা সেকেন্ডে চলে যাব। 2.4 × 3600 সেকেন্ড। নেক্সট কি বলছে? যদি ওই গ্রহে অভিকর্ষজ ত্বরণ 8 মিটার পার সেকেন্ড। সো আরেকটা ডেটা দিয়ে দিচ্ছে এখানে, অনেকগুলা ডেটা। জি এর ভ্যালু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বলছে গ্রহটার ব্যাসার্ধ কত? তো গ্রহটার ব্যাসার্ধ বের করা লাগবে আমাকে এবার। চলো আমরা ট্রাই করি। আমাকে যেহেতু টাইম পিরিয়ডের ডেটা দিয়ে দিচ্ছে, আমরা টাইম পিরিয়ডের ফর্মুলাটা ইউজ করি এখানে। কেন ইউজ করব একটু পরে বুঝতে পারবা। t equals to 2 pi root over r+h whole cube divided by এতটুকু পর্যন্ত। r+h এর ভ্যালু তো দেওয়া, r+h এর ভ্যালু দেওয়া, 2 পাই তো জানি, g হচ্ছে কনস্ট্যান্ট, m জানি না। তো এখান থেকে আমরা m টা বের করে ফেলতে পারবো। এখান থেকে m টা বের করলে কি সুবিধাটা হবে আমরা একটু দেখি চলো। তো এখান থেকে আমরা চাইলে যদি m বের করি তাহলে দেখো কি আসবে। আমরা লিখতে পারি r+h হোল কিউব ডিভাইডেড বাই gm রুট আছে ইকুয়ালস টু t বাই 2 পাই। এখান থেকে যদি আমরা m বের করতে চাই তাহলে দেখো কি হবে, এটাকে উল্টাই দিই, gm ডিভাইডেড বাই r+h হোল কিউব। এখান থেকে আমরা লিখতে পারি m ইকুয়ালস 4 পাই স্কোয়ার r+h হোল কিউব ডিভাইডেড বাই t স্কোয়ার t স্কোয়ার। এই সবগুলো ভ্যালু আমরা জানি। ও সরি, এখানে আমি জি লিখছি কেন? এখান থেকে একটা m বের হয়ে যাবে না? এখান থেকে কিন্তু আমরা একটা m পেয়ে যাব। এবার আমি m পাইলাম, আমার দরকার কি? গ্রহটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বের করার জন্য আমাকে জিও বলে দিছে। তো t এর ফর্মুলা থেকে আমি m পাইলাম। আর g এর ফর্মুলাটা আমরা যদি ইউজ করি, g এর ফর্মুলা আমরা কিন্তু জানি, g এর ফর্মুলা আমরা যদি ইউজ করি, g ইকুয়ালস টু gm ডিভাইডেড বাই r স্কয়ার। এখান থেকে আমরা m এর ভ্যালু বসায় দিব। আচ্ছা, ওকে। আমরা কি করলাম এখানে? এগুলো ডেটাগুলো দেওয়া ছিল। ফার্স্ট স্টেপ আমরা t এর ফর্মুলাটা ইউজ করে m এর ভ্যালু পাইছি। m এর ভ্যালু যখন পেয়ে গেছি তখন আমরা g এর ফর্মুলা ইউজ করছি, g এর ভ্যালু ইউজ করে r এর ভ্যালু পেয়ে গেছি। ওকে, এটাই আমাদের কাছে জানতে চাইছে গ্রহটার ব্যাসার্ধ কত। এখান থেকে আমি কিন্তু ব্যাসার্ধ পেয়ে যাব। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এবার আমাকে কি বলছে দেখো। একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতায়। তো h এর ভ্যালু কত? h এর ভ্যালু হচ্ছে 400 কিলোমিটার, বা 400 ইন্টু 10 পাওয়ার 3 মিটার। এবার আমাকে বলছে ওই উপগ্রহের গতি এবং সময়কাল নির্ণয় করো, মানে ভি বের করো আর টি বের করো। আরো কিছু ডেটা দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া। দেখো আর এর ভ্যালু দেওয়া আছে 6400 কিলোমিটার, 6400 ইন্টু 10 পাওয়ার 3 মিটার। তারপর হচ্ছে জি এর ভ্যালু দেওয়া 9.8 মিটার পার সেকেন্ড।
আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে কি বের করতে বলছে? ভি বের করতে বলছে। তো ভি সমান, সমান আমরা কি সরি, ভি সমান, সমান আমরা লিখতে পারি, দেখো এখানে ভি এর আমরা ২ টা ফর্মুলা শিখছিলাম। এটা হচ্ছে gm/r+, আর একটা হচ্ছে gh/r+h। এখানে আমার m এর ভ্যালু কি দেওয়া আছে? m এর ভ্যালু দেওয়া নাই। বাট g এর ভ্যালু দেওয়া আছে। g এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, আমরা কিন্তু আচ্ছা না, এটা তো gh না, শুধু g। সো আমরা ইউজ করি, আগেরটা ইউজ করি, সমস্যা নেই। √gm/r+, যেকোনো একটা ইউজ করলেই হবে। r+h দেওয়া, g তো কনস্ট্যান্ট, বাট m এর ভ্যালু জানি না। তো m এর ভ্যালু আমি কোত্থেকে পাইতে পারি? দেখো, m এর ভ্যালু বের করার জন্য আমাকে আরেকটা ডেটা দিয়ে দিছে। কি ডেটা সেটা? g এর ভ্যালু দিয়ে দিছে। যেহেতু g এর ভ্যালু দিয়ে দিছে, তাহলে আমি কি লিখতে পারি? g = gm/r²। এখান থেকে আমি m এর ভ্যালু পেয়ে যাব। m = gr²/g সামথিং চলে আসবে। এবার এই m এর ভ্যালু যদি আমি এখানে বসাই দেই, তাহলেই কিন্তু আমি v এর ভ্যালু পেয়ে যাব। সরাসরি লিখে দিতে পারি, সমস্যা নেই। √g * gr² ডিভাইডেড বাই g * r+, জি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ইকুয়ালস টু কি পাই দেখো? √gr² ডিভাইডেড বাই r+। এটা আমাদের অ্যান্সার। সবগুলো ডেটা আমরা জানি। এটাও আই গেস পারবো, কোনো প্রবলেম হবে না। মোস্ট অফ দ্য ম্যাথ দেখো এরকমই। আমাকে যেটা বের করতে বলে, সেখানে বের করতে গিয়ে দেখা যায় আরেকটা ডেটা আমি জানি না। ওই ডেটাটা বের করার জন্য আরেকটা ইনফো আমাকে দিয়ে দেয়। তো সব ম্যাথই তেমন একটা প্রবলেম হবে না আমাদের। এটাগুলো ইনক্লুড করে রাখি, স্লাইড দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। ওকে, আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। এখানে কি বলছে দেখো? পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করে আবর্তনের সময়কাল ২৪ ঘন্টা। পৃথিবীর আবর্তনকাল এটা। পৃথিবীর আবর্তনকাল, ওকে? মহাকর্ষীয় ধ্রুবক বলে দিচ্ছে, খুব উপকার হইল জিনিসটা জেনে। আমরা জানি অলরেডি। পৃথিবীর ভরও বলে দিচ্ছে, এটাও আমরা জানি। কোশ্চেনে এমন সব ইনফো দিচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধও দিয়ে দিচ্ছে, এটাও আমরা জানি। এত কিছু না দিয়ে জাস্ট বললেই পারতো যে ভূস্থির উপগ্রহের উচ্চতা ও বেগ নির্ণয় করো। এখন আমরা একটু আসি, ভূস্থির উপগ্রহ জিনিসটা কি? ভূস্থির উপগ্রহ হইতেছে এমন ধরনের উপগ্রহ বা স্যাটেলাইট যেগুলার আবর্তনকাল ২৪ ঘন্টা, পৃথিবীর আবর্তনকালের সমান। এতে করে লাভটা কি হয়? এটা পৃথিবীর সাথে সাথে ঘুরে। তো কেমন হয় একটু দেখি চলো। এটা কি করে? পৃথিবীর সাথে সাথে ঘুরে। তো পৃথিবী নিজে এই বরাবর ঘুরতে থাকে, আবার স্যাটেলাইটটাও কি করে? একই ভেলোসিটিতে এই বরাবর ঘুরতে থাকে, একই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। এই কারণে মনে হয় যে ওই যে উপগ্রহগুলো বা স্যাটেলাইটগুলো, এগুলো অ্যাজ ইফ স্থির আছে, পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হয় ওদেরকে। যেহেতু পৃথিবীর সাপেক্ষে ওদেরকে স্থির মনে হয়, তাই ওদেরকে বলা হয় ভূস্থির উপগ্রহ। এখানে লিখে রাখতে পারো যে ভূস্থির উপগ্রহ। আমার লেখা মাঝে মধ্যে আমি বুঝি না। ভূস্থির উপগ্রহের জন্য টাইম পিরিয়ডটা কি হবে? 24 আওয়ার্স। এটা আমাদের মনে রাখা লাগবে। নেক্সট আসে কি বলছে? ভূস্থির উপগ্রহের উচ্চতা বের করো, বেগ বের করো। তো চলো ফার্স্টে আমরা বেগ বের করব। তো বেগ v = √gm ডিভাইডেড বাই r+h। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস পাবো। দেখো, বেগ বের করতে চাইলে আমার জি দরকার, জি জানি। এম দরকার, পৃথিবীর ম্যাস সেটাও জানি। বাট আরও জানি, বাট এইচ তো জানি না। ভূস্থির উপগ্রহ কত উচ্চতা থাকে সেটা তো জানি না। সেটার জন্য আমাকে বলছে উচ্চতাও বের করো। তাহলে আমরা চলো, বেগ তো আগে বের করতে পারতেছি না, উচ্চতা বের করি। দেখো, ভূস্থির উপগ্রহের টাইম পিরিয়ডটা আমি জানি, বের করতে বলছে উচ্চতা। টি আর এইচ কোন ফর্মুলাতে ছিল? টি
2 পাই রুট ওভার r প্লাস h হোল কিউব ডিভাইডেড বাই gm। এখন দেখো t এর ভ্যালু জানি, r এর ভ্যালু জানি, g এর ভ্যালু জানি, m এর ভ্যালু জানি। তো এখান থেকে কি আমি h এর ভ্যালু বের করতে পারবো না? এখান থেকে কিন্তু আমি ইজিলি h এর ভ্যালু বের করতে পারবো। চলো একটু বের করে দেখাই, একটা ফর্মুলা হিসেবে কাজে লাগাতে পারবা। r প্লাস h হোল কিউব ডিভাইডেড বাই gm হচ্ছে আমার t বাই 2 পাই। এখানে আমি লিখতে পারি r প্লাস h হোল কিউব ডিভাইডেড বাই gm ইকুয়ালস টু t স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এখান থেকে আমি লিখতে পারি r প্লাস h হোল কিউব ইকুয়ালস টু t স্কোয়ার gm t স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এখান থেকে দেখো r এর ভ্যালু যদি h এর ভ্যালু যদি বের করি, h ইকুয়ালস টু আসবে r মাইনাস gm t স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। আচ্ছা সরি, উল্টা লিখছি। h এর ভ্যালু আসবে আমার gmt স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার মাইনাস আর। ওকে, এটাও অনেক সময় ফর্মুলা হিসাবে তোমরা ইউজ করতে পারবা। যদি এতগুলো ফর্মুলা মনে রাখা ঝামেলা, তাই আমি এটা আলাদা করে দেখাই নাই, যেটা এখান থেকে বের করা যায়। এখন এখান থেকে দেখো জি এর ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, টি এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি, সেখানে আমি এইচ পেয়ে যাব। এখান থেকে যদি এইচ আমি পেয়ে যাই, তাহলে আমার ভিও বের হয়ে যাবে না? তাহলে কিন্তু আমার ভিও এখান থেকে বের হয়ে যাবে। এটা তোমরা নিজেরা বের করে দেখবা। ওকে, ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এবার আমাকে বলছে যেই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ 8 মিটার পার সেকেন্ড, আমাকে জিএইচ এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে। জিএইচ এর ভ্যালু হচ্ছে আমার 8 মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড স্কোয়ার। সেখানে স্যাটেলাইটের গতি যদি 8 কিলোমিটার পার সেকেন্ড হয়, সো ওই হাইটে স্যাটেলাইটের ভেলোসিটি কত? ওই হাইটে স্যাটেলাইটের ভেলোসিটি হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড। 8 ইন্টু 10 পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। তারপর কি বলছে? তাহলে স্যাটেলাইটটি পৃথিবী পৃষ্ঠ থেকে যে উচ্চতায় আবর্তন করতেছে ওই উচ্চতাটা নির্ণয় করো। তো এইচ বের করো বেসিক্যালি। এইচ ইকুয়ালস টু ওয়াট? ভি দেওয়া, এইচ দেওয়া, আর দেওয়া আছে, আরও দেওয়া আছে 6.4 ইন্টু 10 পাওয়ার 6 মিটার। এইগুলা ডেটা, এগুলা প্যারামিটার কোন ফর্মুলাতে আছে মনে আছে? আমরা যদি একটু ব্যাকে যাই, দেখো এই যে দেখো এই ফর্মুলাটাই আছে না, এটা ভি এর যে ফর্মুলাটা, তো আমরা এটা ইউজ করি। পয়লার পেয়ে গেছো, যার দুইটা ম্যাথ আছে, যাই হোক, তো আমরা এটা ইউজ করি। ভি ইকুয়ালস টু রুট ওভার জি এইচ ইন্টু আর প্লাস এইচ। এখান থেকে আমাকে কি বের করা লাগবে? উচ্চতাটা বের করা লাগবে। আমি বলতে পারি এইচ ইকুয়ালস হবে ভি স্কোয়ার বাই জি এইচ মাইনাস আর। তো এই সবগুলো ফর্মুলা আমরা জানি, সবগুলো ইউজ করে দিব, অ্যান্সার চলে আসবে। নেক্সট ম্যাথে চলে যাই। দেখো একটা কৃত্রিম উপগ্রহ যার ভর হচ্ছে 120 কেজি। ওকে, তো আমরা ইনফরমেশনগুলো আইডেন্টিফাই করতে করতে যাই। যে কোনো ম্যাথ ইয়া করার ক্ষেত্রেও তোমরা হচ্ছে এভাবে আগাবা, যে ইনফো পাবার সাথে সাথে লিখে ফেলবা। তো স্যাটেলাইটের ভর বলে দিচ্ছে 120 কেজি। তারপর বলছে এটা একটা নির্দিষ্ট উচ্চতায় তুলতে এত গতিশক্তি লাগে। তো ইকের ভ্যালু দেওয়া, ইকের ভ্যালু হচ্ছে 3.6 ইন্টু 10 পাওয়ার 9 জুল, পাওয়ার 9 জুল।
পৃথিবীর ভর দেওয়া, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া। পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা অলরেডি জানি, তাও ক্যাপিটাল M দেওয়া 6 × 10⁻24 কেজি। তারপর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া ক্যাপিটাল R, যেটা 6.4 × 10⁻6 মিটার। এটা আমাকে বলছে যে উপগ্রহটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে। আমরা এখানে কি কি ভ্যালু দেওয়া দেখো, স্মল m, ক্যাপিটাল M, R আর ইকে। আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? অবভিয়াসলি ইকে এর যে ফর্মুলাটা সেটা ইউজ করব। চলো আমরা ইউজ করি সেটা। আমরা লিখতে পারি ইকে, ইকে ইকুয়ালস টু g ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই 2 × r প্লাস। এখান থেকে আমি লিখতে পারি 2 × r প্লাস h equals to ek by g mm। এখান থেকে আমি লিখতে পারি h equals to ek by g mm মাইনাস 2 চলে যাবে এখানে একটা মাইনাস r। এখানে সবগুলো ভ্যালু দেওয়া না, ইকের ভ্যালু দেওয়া। জি তো জানি, ক্যাপিটাল M জানি, স্মল m জানি, এটা ইউজ করলে আমার হাইট চলে আসবে। এটা বি নাম্বারটা দেখি, এই শক্তি উপগ্রহটিকে পৃথিবীর মধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে মুক্ত করতে যথেষ্ট নয়। এটা যথেষ্ট কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে। এই টাইপের ম্যাথটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে করে আসছিলাম। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর দেখাবো না, এটা তোমরা হোমওয়ার্ক পারবা। এটা আমরা ওই যে দুইটা পয়েন্ট ধরে নিতাম, ই এ সমান সমান ইবি, তারপর এখান থেকে আমরা এনার্জি বের করতাম যে টোটাল কত এনার্জি দরকার কক্ষপথ থেকে মুক্ত করতে বা বাইরে পাঠিয়ে দিতে। এটা হোমওয়ার্ক থাকবে। লাস্ট ম্যাথ আই গেস। একটা উপগ্রহকে পৃথিবী পৃষ্ঠ থেকে 600 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে। তো পৃথিবী পৃষ্ঠ থেকে ওকে 600 কিলোমিটার উচ্চতায়, এইচ এর ভ্যালু দেওয়া 600 কিলোমিটার, মানে হচ্ছে 600 × 10⁻³ মিটার। এটাকে কিভাবে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা যায় সেটা বের করতে বলছে। ভূস্থির উপগ্রহের জন্য আমরা জানি টি এর ভ্যালু হচ্ছে 24 আওয়ার্স। ওকে, 24 আওয়ার্স, 24 আওয়ার্স যেহেতু টাইম পিরিয়ড, আমরা জানি যে একটা নির্দিষ্ট উচ্চতার জন্য একটা নির্দিষ্ট বেগ ফিক্সড। একটা নির্দিষ্ট বেগ ফিক্সড হওয়া মানে ওই জায়গাটার আবর্তন কালটাও ফিক্সড। তাহলে 24 আওয়ার্স অ্যাচিভ করতে হইলে ওকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতে হবে। এই উচ্চতাটা হচ্ছে 32,000 বা 36,000, আমার ঠিক খেয়াল নেই, বের করলে আসবে 32,000 বা 36,000 কিলোমিটার। আর এটা মাত্র 600 কিলোমিটার উচ্চতায় আছে। তো আমরা চলো এখান থেকে বের করতে পারবো ইজিলি। এখান থেকে টি সমান সমান আমরা জানি 2π√r plus h whole cube divided by m। এখন দেখো টি এর ভ্যালুটা আমরা জানি, আর জানি, জি জানি, এম জানি, 2π তো জানি। এখান থেকে আমি একটা এইচ বের করতে পারবো না। এইচটা বের করলে দেখবা 32,000 কিলোমিটার টাইপ সামথিং আসবে। তাহলে এই যে উপগ্রহটা ও আছে 600 কিলোমিটার, আমি যদি ওকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে চাই, আমার কি করা লাগবে? ওর উচ্চতাকে বাড়ানো লাগবে। উচ্চতা কি করা লাগবে? বাড়ানো লাগবে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। কতটুকু উচ্চতা বাড়ানো লাগবে বের করে দেখাই দিব। আরেকটা জিনিস, আরেকটা কোশ্চেন অনেক সময় আসে যে বেগ কতটুকু কমানো বা বাড়ানো লাগতে পারে। তখন আমি কি করব? এই হাইটের জন্য একটা বেগ বের করব v1, আর এখান থেকে যে হাইটটা পাবো সেটার জন্য আরেকটা বেগ বের করব। তারপর বলে দিব এতটুকু বেগ বাড়ানো লাগবে বা কমানো লাগবে। এটাও আমাদের শেষ। তো আজকে এই পর্যন্তই ছিল। এরই সাথে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে যতটুকু পসিবল ছিল, বেশি ডিটেলসও না, আবার হচ্ছে বেশি ছোটও না, যতটুকু করলে মোটামুটি তোমরা নিজেরা পড়তে পারবা, নিজেরা সামনের দিকে আগাইতে পারবা, বোর্ড কোশ্চেন বা অ্যাডমিশন কোশ্চেন বলে যেগুলো সলভ করতে পারবা, আমরা চেষ্টা করছি ততটুকু কাভার করে দিতে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যতটুকুই করানো হয়েছে।
তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে অবভিয়াসলি আমাদেরকে রিচ আউট করো বা রিচ আউট করার জন্য ইউটিউবের কমেন্ট করতে পারো, ফেসবুক পেজ আছে আমাদের, ফেসবুকে মেসেজ দিতে পারো। এছাড়াও আমার ডিটেইলস দেওয়া থাকবে, আমাকেও পার্সোনালি রিচ আউট করতে পারো। তো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে এই লম্বা ক্লাস করার জন্য অ্যান্ড আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।